গুড মর্নিং। আজকে আমরা ভীষণ ইম্পর্টেন্ট 3-4টা টপিকস নিয়ে কথা বলবো। আমরা যে ডি ব্লক মৌলগুলো নিয়ে আলোচনা করছি, বিভিন্ন বৈশিষ্ট্য, বিভিন্ন ধর্ম নিয়ে। তো বিভিন্ন বৈশিষ্ট্য ধর্মের মধ্যে আমরা আজকে প্রমাণ, তড়িৎদ্বার, বিভব, প্রমাণ, তড়িৎদ্বার, বিভব নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট একটা টার্ম, প্রমাণ, তড়িৎদ্বার, বিভব। বোঝা গেছে নিশ্চয়ই? প্রমাণ, তড়িৎদ্বার, এই জিনিসটা সম্পর্কে একটা আগে ধারণা তো জানা আছে। কেউ বলতে পারবে যে প্রমাণ, তড়িৎদ্বার, বিভব বলতে কী বুঝি? আর এই প্রমাণ, তড়িৎদ্বার, বিভবের মান ডি ব্লক যে মৌলগুলো আছে তাদের ক্ষেত্রে কীরকম ভেরি করে, এটাই আমরা আজকে প্রথম অংশে দেখব। তো মনে রাখবে, প্রথমে আমরা প্রমাণ, তড়িৎদ্বার, বিভব জিনিসটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তৈরি করার চেষ্টা করি। মনে করো একটা জলীয় দ্রবণ আছে, জিঙ্ক সালফেটের একটা জলীয় দ্রবণ। এর মধ্যে যদি একটা জিঙ্কের দণ্ড প্রবেশ করানো যায়, জিঙ্ক দণ্ড, ঠিক, তাহলে দেখব জিঙ্ক সালফেট দ্রবণে যদি জিঙ্কের দণ্ড প্রবেশ করানো যায়, তাহলে জিঙ্ক দণ্ড থেকে Zn+2 আয়নগুলো দ্রবণে নেমে আসবে, আর ওই দণ্ডটা ইলেকট্রন ছেড়ে দিয়ে নেমে আসবে, ফলে দণ্ডটা নেগেটিভ হয়ে যাবে। দণ্ডটা নেগেটিভ হওয়ার ফলে Zn+ আয়নগুলো এবার দণ্ডের কাছে গিয়ে জমা হবে, ফলে এখানে একটা ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার তৈরি হবে, তড়িৎ বিভবের সৃষ্টি হবে। এই যে তড়িৎ বিভবটা সৃষ্টি হলো, একে বলা হয় তড়িৎদ্বার বিভব। বোঝা গেছে? আবার বলছি যে কোনো ধাতুর দ্রবণে যখন একটা ধাতু নিমজ্জিত করা হয়, কোনো ধাতুর সম্বন্ধিত দ্রবণে যখন সেই ধাতু নিমজ্জিত করা হয়, তখন ধাতব দণ্ড এবং দ্রবণের সংযোগস্থলে যে তড়িৎদ্বার বিভবের সৃষ্টি হয় বা যে বিভবের সৃষ্টি হয়, তাকে বলা হয় তড়িৎদ্বার বিভব। এবং এই তড়িৎদ্বার বিভবের এই গণনাটা যদি 25 ডিগ্রি সি আর দ্রবণের গাঢ়ত্ব যদি 1 mm হয়, তখন তাকে বলা হয় প্রমাণ, তড়িৎদ্বার, বিভব। এই প্রমাণ, তড়িৎদ্বার, বিভবের মান বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে, ফলে বিভিন্ন ধাতুর ক্ষেত্রে প্রমাণ, তড়িৎদ্বার, বিভবের মান বিভিন্ন হয়। আজকে আমরা সন্ধিগত মৌলগুলো বা ডি ব্লক মৌলগুলো যে আছে, সেই ডি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে প্রমাণ, তড়িৎদ্বার, বিভবের মান কীরকম হয়, ট্রেন্ডটা কীরকম, সেটা নিয়েই আমরা আলোচনা করব। আরেকবার আমি বলছি যে প্রমাণ, তড়িৎদ্বার, বিভব বলতে কোনো একটা ধাতব দণ্ডকে তার আয়ন সম্বন্ধিত যখন কোনো দ্রবণে নিমজ্জিত করা হয়, তখন ওই ধাতব দণ্ড এবং দ্রবণের সংযোগস্থলে যে বিভবের সৃষ্টি হয়, তাকে বলা হয় তড়িৎদ্বার বিভব। আর এই তড়িৎদ্বার বিভবের গণনাটা যদি 25 ডিগ্রি সি হয় এবং দ্রবণের গাঢ়ত্ব যদি 1 m হয়, তখন তাকে বলা হয় প্রমাণ, তড়িৎদ্বার, বিভব। বোঝা গেছে তো? এটা হলো প্রমাণ, তড়িৎদ্বার, বিভব। এই প্রমাণ, তড়িৎদ্বার, বিভবের মান কেন কম বেশি হয়? কারণ প্রমাণ, তড়িৎদ্বার, বিভবের মান বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে। যেমন একটা ধাতব পরমাণু কঠিন অবস্থায় আছে, একে আমরা কি করব? গ্যাসীয় অবস্থায় নিয়ে যাব। তার জন্য এর অ্যাটমাইজেশন এনথালপি লাগবে। এই গ্যাসীয় পরমাণুটাকে আবার ফার্স্ট আইপি প্লাস সেকেন্ড আইপির দ্বারা একে আমরা আয়নে পরিণত করব, এবং একে আবার জলের হাইড্রেশন, ফলে এই যে পরিবর্তনগুলো ঘটছে, এই সমস্ত পরিবর্তন ঘটার ফলে বিভিন্ন ধাপে শক্তি শোষণ বর্জন ঘটে। ফলে সমগ্র পরিবর্তনটাতে যে মোট শক্তির পরিবর্তন, এই শক্তির পরিবর্তনটা যত কম হবে, প্রমাণ, তড়িৎদ্বার, বিভব, যেটা প্রমাণ, তড়িৎদ্বার, বিভবকে আমরা E0 দিয়ে প্রকাশ করি, প্রমাণ, তড়িৎদ্বার, বিভবের নেগেটিভ মানটা তত বেশি হবে। সুতরাং প্রমাণ, তড়িৎদ্বার, বিভবের মান বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে। প্রথমে ধাতব আয়নকে গ্যাসে কনভার্ট করা হয় অ্যাটমাইজেশন এনথালপি দ্বারা, তারপরে সেখান থেকে ইলেকট্রন বর্জনের মাধ্যমে সেকেন্ড আইপি ফার্স্ট আইপির দ্বারা আয়নে পরিণত করা হয়, তারপর তাকে জলে দেওয়ার ফলে জলযোজন আয়ন উৎপন্ন। এই ঘটনাগুলোতে যে মোট শক্তির পরিবর্তন হয়, সেই মোট শক্তির পরিবর্তনটা যে কোনো ধাতুর ক্ষেত্রে যত কম হবে,
তার প্রমাণ তড়িৎদ্বার বিভবের ঋণাত্মক মানটা তত বেশি হবে। আমরা এই মানটাই অ্যাপ্লাই করব যে ডি ব্লক মৌলগুলো যে আছে তাদের ক্ষেত্রে কীরকম পরিবর্তনটা ঘটে। আমরা যদি দেখি ডি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে তো দেখব প্রথম যেটা আমরা লক্ষ্য করব, তখন দেখব যে এদের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান সাধারণত যে সিস্টেমটা আমরা +2 সিস্টেমটাকে বিবেচনা করব, এর মানটা নিম্ন নেগেটিভ। মনে থাকবে, নিম্ন নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ মানটা সামগ্রিকভাবে যদি আমরা গোটা ব্লকটার ক্ষেত্রে বিবেচনা করি, পর্যবেক্ষণ করি, তাহলে দেখব এদের এই যে প্রমাণ তড়িৎদ্বার বিভবের মানটা নিম্ন নেগেটিভ। এর দ্বারা কি নির্দেশ করে বলো তো? এর দ্বারা নির্দেশ করে এরা তো দুর্বল বিজারক, এরা দুর্বল বিজারক। আর কি নির্দেশ করে? এদের রাসায়নিক সক্রিয়তা কম, রাসায়নিক সক্রিয়তা কম। বোঝা গেছে? তাহলে সামগ্রিকভাবে আমরা যদি একটু চোখ বুলিয়ে নিই সমগ্র ধাতুগুলোর ক্ষেত্রে, দেখব এদের প্রমাণ তড়িৎদ্বার বিভবের ঋণাত্মক মানটা তুলনামূলক কম। এর দ্বারা নির্দেশ করে তাহলে এরা দুর্বল বিজারক এবং এদের রাসায়নিক সক্রিয়তা কম। আর আমরা কি দেখব? আমরা দেখব যে যাদের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান নেগেটিভ, তারা কি করবে? তারা কিন্তু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে। অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে। মনে থাকবে কি বললাম? সবাই কিন্তু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করতে পারে না। যাদের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান নেগেটিভ, তারা কি করে? অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করতে পারে। যেমন জিঙ্ক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে। বোঝা গেছে? আমরা প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান দেখব। প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান যেমন কপারের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান পজিটিভ, ফলে কপার সালফুরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করতে পারে না। মনে থাকবে? তাহলে কপার সালফুরিক অ্যাসিডের সঙ্গে বা লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কেন বলো তো হাইড্রোজেন উৎপন্ন করতে পারে না? বুঝতে পেরেছো তো? তারাই হাইড্রোজেন উৎপন্ন করতে পারবে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় যাদের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান নেগেটিভ। আমরা কপারের ক্ষেত্রে আরও যদি লক্ষ্য করি, তাহলে দেখব কপারের এই মানটা পজিটিভ। একমাত্র 3D যে সিরিজটা আছে, 3D সিরিজের মধ্যে একমাত্র কপারের এই প্রমাণ তড়িৎদ্বার বিভবের মানটা পজিটিভ, বাকি সব নেগেটিভ। তো কেন পজিটিভ? কারণ কপারের ক্ষেত্রে এই যে কপার আয়নকে কপারে পরিণত করার জন্য, এই পরিবর্তনটার জন্য কি হয়? উচ্চ শক্তি দরকার হয়, উচ্চ শক্তি প্রয়োজন হয়। মনে থাকবে তো? আর সেই তুলনায় কিন্তু কপারের কি, এই যে কপার +2 আয়নের এর হাইড্রেশন এনথালপির মান যথেষ্ট নয়। সে কারণে কপারকে কপার +2-তে রূপান্তরের ক্ষেত্রে উচ্চ শক্তি দরকার হয়, অথচ কপার +2 এর হাইড্রেশন এনথালপি যথেষ্ট নয়। এই জন্যই কপারের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান ধনাত্মক হয়। বোঝা গেছে? মনে রাখবে। এরপরে যদি আমরা লক্ষ্য করি প্রমাণ তড়িৎদ্বার বিভবের মানের দিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা এই পর্যবেক্ষণগুলো দেখবে যে প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান বাম দিক থেকে যদি ডান দিকে পর্যায় বরাবর বাম দিক থেকে যদি ডান দিকে অগ্রসর হওয়া যায়, তাহলে দেখব মানটা হ্রাস পাচ্ছে। ট্রেন্ডটা আমরা দেখব বাঁ দিক থেকে ডান দিকে একই পর্যায় বরাবর যদি অগ্রসর হই, তাহলে দেখব এই মানটা হ্রাস পাচ্ছে। এর দ্বারা কী নির্দেশ করে বলো তো? বাঁ দিক থেকে ডান দিকে যদি হ্রাস পায়, তাহলে এর দ্বারা নির্দেশ করে যে এদের বিজারণ ধর্ম হ্রাস পায়, বিজারণ ধর্ম হ্রাস পায়। ঠিক আছে? তাহলে বাঁ দিক থেকে ডান দিকে অগ্রসর হলে যেহেতু প্রমাণ বিজারণ বিভবের মান ধীরে ধীরে হ্রাস পায়, এর দ্বারা নির্দেশ করছে যে এদের বাঁ দিক থেকে ডান দিকে গেলে তাহলে এদের বিজারণ ধর্ম ক্রমশ হ্রাস পাবে। আমরা আরও যদি দেখি বাঁ দিক থেকে ডান দিকে, আমরা দেখব যেমন ম্যাঙ্গানিজ, জিঙ্ক, নিকেল, এদের কিন্তু E0
E0 মানটা যদি আমরা লক্ষ্য করি কি দেখব বলো তো, এদের কীরকম হওয়া উচিত? প্রত্যাশিত মান মনে রাখা দরকার, এদের উচ্চ নেগেটিভ হয়, উচ্চ নেগেটিভ। প্রত্যাশিত মানের তুলনায় এদের প্রমাণ বিজারণ বিভবের মান খুব বেশি নেগেটিভ হয়। কেন বলো তো? কারণ ম্যাঙ্গানিজ, দেখো ম্যাঙ্গানিজ 3D, যে ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি 3D5 4s2, এই অবস্থা থেকে ম্যাঙ্গানিজ 3D5, ঠিক আছে। জিঙ্কের ক্ষেত্রে যদি দেখি জিঙ্ক, এগুলো জানা আছে তো, ইলেকট্রন বিন্যাস আমরা দেখেছি 4s2, এটা থেকে যখন Zn+2 হবে 3D10। এরা কি করে বলো তো? এই সমস্ত পরিবর্তন খুব সহজে ঘটে। এই ধরনের পরিবর্তন ঘটার জন্য খুব কম শক্তি দরকার হয়। কেন? কারণ স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করে, স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, এটা অর্ধপূর্ণ, এটা পরিপূর্ণ। আর নিকেলের ক্ষেত্রে যদি আমরা দেখি, তা দেখব নিকেল যে এই পরিবর্তনে হাইড্রেশন এনথালপির মান, হাইড্রেশন এনথালপির মান উচ্চ। এ সমস্ত কারণের জন্য ম্যাঙ্গানিজ, জিঙ্ক এবং নিকেল এদের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান উচ্চ নেগেটিভ হয়। বোঝা গেছে তো? নিকেল, ম্যাঙ্গানিজ, জিঙ্ক এদের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান উচ্চ নেগেটিভ হয়। আমরা যদি আরও পর্যবেক্ষণ করি বৈশিষ্ট্য, তাহলে আমরা দেখব E0 মানটা, প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান বাদিক থেকে ডান দিকে যদি আমরা অগ্রসর হই, বাম দিক থেকে ডান দিক, তাহলে দেখব অনিয়মিত, নিয়মিত পরিবর্তনটা হয় না, অনিয়মিত। কেন বলো তো? বাদিক থেকে ডান দিকে যদি আমরা অগ্রসর হই, তাহলে প্রমাণ তড়িৎ, বোঝা যাচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান অনিয়মিত। কারণ ফার্স্ট প্লাস সেকেন্ড আইপি প্লাস তাদের যে হাইড্রেশন এনথালপি, এই মানটাই অনিয়মিত পরিবর্তন হয়, অনিয়মিত পরিবর্তিত হয়। যে সমস্ত মানের উপর প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান নির্ভরশীল, সেই মানগুলোর পরিবর্তনই অনিয়মিত, অনিয়মিত পরিবর্তন ঘটে। বোঝা গেছে? তাহলে বাদিক থেকে ডান দিকে গেলে প্রমাণ তড়িৎদ্বার বিভবের মানটা অনিয়মিতভাবে চেঞ্জ হয়, বিক্ষিপ্ত, ব্যতিক্রম। কেন? কারণ ফার্স্ট এবং সেকেন্ড আইপি আর হাইড্রেশন এনথালপির সমষ্টিটাই অনিয়মিত পরিবর্তন ঘটে। আমরা যদি আরও একটা পর্যবেক্ষণ করি বৈশিষ্ট্য, তাহলে আমরা দেখব ডান দিক থেকে বাদিকে, আমরা যদি বাম দিক থেকে ডান দিকে যাই, ঠিক আছে, বাদিক থেকে পর্যায় বরাবর যদি আমরা অগ্রসর হই, তাহলে দেখব সেই মানটা হ্রাস পায়। কেন বলো তো? কারণ কি? কারণ ফার্স্ট আর সেকেন্ড যে আইপি আছে, এর সামগ্রিক বৃদ্ধি ঘটে, সামগ্রিক বৃদ্ধি ঘটে। বোঝা গেছে? ফলে আমরা কি পেলাম বলো তো? যে আমাদের যে দ্বিব্লক মৌলগুলো বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি, খুব ইম্পর্ট্যান্ট ধর্ম, খুব ভালো করে ধারণা তৈরি করবে। কোন একটা ধাতুর দণ্ডকে যখন তার আয়ন সম্বন্ধিত দ্রবণে নিমজ্জিত করা হয়, তখন ওই ধাতব দণ্ড এবং দ্রবণের সংযোগস্থলে যে তড়িৎ বিভবের সৃষ্টি হয় তাকে বলা হয় প্রমাণ তড়িৎদ্বার বিভব। প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে, হাইড্রেশন এনথালপি, ফার্স্ট আইপি, সেকেন্ড আইপি, অ্যাটমাইজেশন এনথালপি, এবং বিভিন্ন ধাতুর ক্ষেত্রে প্রমাণ তড়িৎদ্বারের মান বিভিন্ন হয়। আমরা এই ধারণাটা যদি দ্বিব্লক মৌলগুলোর ক্ষেত্রে পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখতে পাবো এরা বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য বহন করে। মূলত বাদিক থেকে ডান দিকে পর্যায় বরাবর অগ্রসর হলে হ্রাস পায়, অনিয়মিত পরিবর্তন ঘটে। কোনো কোনো ধাতুর প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান ধনাত্মক হয়, কোনো কোনো ধাতু ঋণাত্মক হয়। আমরা এবার প্রমাণ তড়িৎদ্বার বিভবের M+3, M+2 এই সিস্টেমটা, M+2 এই সিস্টেমটা বিবেচনা করব। দ্বিব্লক মৌলগুলোর এই সিস্টেমটার মানটা কীরকম হবে, প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান কীরকম হবে। আমরা এর আগে দেখলাম যে প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান অনিয়মিত পরিবর্তন হয়। তোমরা বলতে পারবে আজকের প্রথম কোশ্চিন যে 3D সিরিজের মৌলগুলো আছে, এদের মধ্যে কার প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান ধনাত্মক। আবার বলছি 3D সিরিজটা যে আমরা দেখলাম, কোন মৌলটার প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান ধনাত্মক। আমরা এই সিস্টেমটা যদি বিবেচনা করি, তাহলে মনে রাখবে যে M+2 থেকে M+3
এটা তৈরি করা যত সহজ হবে, এই পরিবর্তনটার জন্য শক্তি যত কম লাগবে তার ক্ষেত্রে কিন্তু E0 মানটা তত বেশি নেগেটিভ হবে। বোঝা গেছে কথাটা? তাহলে এটাকে আমরা অ্যাপ্লাই করবো, আমরা দেখব যে কার ক্ষেত্রে কীরকম হয়। আমি যদি বলো তো স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে কীরকম হবে, তো স্ক্যান্ডিয়াম +3+2 এই সিস্টেমটার E0 মান কিন্তু নেগেটিভ হবে এবং উচ্চ নেগেটিভ হবে। কেন বলো তো উচ্চ নেগেটিভ হবে? কারণ দেখো স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস 3d1। এবার স্ক্যান্ডিয়াম থেকে যখন স্ক্যান্ডিয়াম +3 তৈরি হয় কি হবে? 3d0। আর দেখতে পাচ্ছ ইলেকট্রন বিন্যাসটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং 3d সিরিজ 21 থেকে 30 এই কয়েকটা মৌলে ইলেকট্রন বিন্যাস কিন্তু খুব ভালো করে শিখতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, সহজে উৎপন্ন হবে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, তাই তো? এবং এটার জন্য কি হবে? কম শক্তি প্রয়োজন হবে, এবং শক্তির মান কম হলে কি হবে? এর E0 মানটা নেগেটিভ হবে, উচ্চ নেগেটিভ হবে। সে কারণে স্ক্যান্ডিয়ামের এই সিস্টেমের E0 প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান উচ্চ নেগেটিভ হয়। বোঝা গেছে নিশ্চয়ই? আমি যদি বলি পরেরটা বিবেচনা করি ম্যাঙ্গানিজের, সেক্ষেত্রে কীরকম হবে বলো তো? ম্যাঙ্গানিজ +3+2 সিস্টেম, এর প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান কীরকম হওয়া উচিত? তো আমরা দেখব এই মানটা নেগেটিভ হবে এবং উচ্চ নেগেটিভ হবে। কেন উচ্চ নেগেটিভ হবে? তো মনে রাখবে এখানে দেখো ম্যাঙ্গানিজ 3d5 4s2। আমরা যদি ম্যাঙ্গানিজ +2 দেখি তাহলে 3d5, ম্যাঙ্গানিজ 2 থেকে যখন ম্যাঙ্গানিজ 3 হবে তখন কি হবে? 3d4। ঠিক আছে? তাহলে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে কি হবে? এটা সহজে কিন্তু 3d5 থেকে 3d4, ফলে এক্ষেত্রে কি হয়? স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস নষ্ট হয়, ফলে উচ্চ শক্তির দরকার হয়। আর উচ্চ শক্তির দরকার হলে কি হবে বলো তো? E0 পজিটিভ হয়, এবং কীরকম? উচ্চ পজিটিভ। সুতরাং ম্যাঙ্গানিজ সিস্টেমে যে 2+3 সিস্টেমের E0 মান উচ্চ নেগেটিভ হবে। তোমরা বলতে পারবে আগের টপিক্সে যে আমরা দেখলাম প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান, তো প্রমাণ তড়িৎদ্বার বিভবের ওই জায়গা থেকে কোশ্চেন বলতে পারবে যে জিঙ্কের সাথে, আমি আবার বলছি জিঙ্কের সাথে যদি সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো যায় তাহলে কোন গ্যাস উৎপন্ন হবে? জিঙ্কের সাথে সালফুরিক অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? উত্তরটা তৈরি করবে। আমরা পরের সিস্টেমে দেখব বলো তো যে যদি আয়রনের ক্ষেত্রে আমরা ম্যাঙ্গানিজের ক্ষেত্রে জিঙ্ক সিস্টেমের ক্ষেত্রে যদি দেখি তাহলে কি হবে? নিজেরাই বলতে পারবে, খুব সহজ আছে জিনিসটা, একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। বোঝা যাচ্ছে তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? ইজি করে বুঝে নেওয়ার চেষ্টা করো। সমস্ত প্রশ্নের ধর্ম কিন্তু আমরা যে সমস্ত প্রশ্নগুলো, এই সমস্ত প্রশ্নের উত্তর ইলেকট্রন বিন্যাস দিয়ে সহজে ব্যাখ্যা করা যাচ্ছে। ঠিক আছে? দেখো এই সিস্টেমে কীরকম হবে আমি লিখছি না, তোমরা বলো দেখি, আন্দাজ করো দেখি কীরকম হওয়া উচিত। জিঙ্ক +2 3d10, এই +2 থেকে যখন +3-তে যাবে সহজে তৈরি হবে কি না? জিঙ্ক +3 3d9। দেখো পরিপূর্ণ সজ্জা থেকে 9 হয়ে গেল। এক্ষেত্রে কিন্তু কি হবে? স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস নষ্ট হচ্ছে। স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস নষ্ট হলো, ফলে উচ্চ শক্তি দরকার হবে, তাই তো? উচ্চ শক্তি প্রয়োজন হবে। আর উচ্চ শক্তির প্রয়োজন হলে কি হবে? এই সিস্টেমের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান উচ্চ পজিটিভ হবে, ফলে সহজে আমরা বলে দিতে পারি উচ্চ পজিটিভ। আমরা যদি জিঙ্কের পর আয়রনের কথা বিবেচনা করি, আয়রনের প্রমাণ তড়িৎদ্বার বিভব 2-3 সিস্টেমে কীরকম হবে বলো? আয়রন +2 সিস্টেমে কীরকম হবে? আয়রন +2 3d6, আয়রন +3 3d5। দেখো অর্ধপূর্ণ সজ্জা পেল, ফলে এক্ষেত্রে কি হয়?
স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করে, আর তার জন্য কম শক্তির প্রয়োজন হবে, তাই তো? কম শক্তির প্রয়োজন হবে, ফলে এর কি হয়, ইজিরোর মানটা নেগেটিভ হয় না, কিন্তু এটা কি হয়, নিম্ন পজিটিভ হয়, নিম্ন পজিটিভ হয়। ফলে এই মানটা পজিটিভ হয়, কিন্তু ওদের তুলনায় জিঙ্কের তুলনায় অনেক কম হয়, মনে থাকবে জিঙ্ক অপেক্ষা কম হয়, ফলে এটা পজিটিভ হয় কিন্তু নিম্ন পজিটিভ। ফলে আমরা কি দেখলাম, যে +2 +3 সিস্টেমের ক্ষেত্রে সন্ধিগত মৌলগুলো যে আছে, সেই সন্ধিগত মৌলগুলোর ক্ষেত্রে কোনোটার ক্ষেত্রে উচ্চ নেগেটিভ মান পাওয়া যায়, কোনোটার ক্ষেত্রে উচ্চ পজিটিভ মান পাওয়া যায়। সাধারণত +2 থেকে +3 আয়নের রূপান্তরের ক্ষেত্রে, যার ক্ষেত্রে সেই রূপান্তরের পরিবর্তনের জন্য প্রয়োজনীয় শক্তির পরিমাণ যত কম হবে সেটা তত সহজে উৎপন্ন হবে, এবং তার প্রমাণ তড়িৎদ্বার বিভব 2-3 সিস্টেমের ক্ষেত্রে নেগেটিভ মানটা তত বেশি হবে। অনুঘটকীয় ধর্ম, সন্ধিগত মৌল বা ডিপ্লম মৌলগুলো অনুঘটক হিসাবে কিন্তু কাজ করতে পারে। আর অনুঘটকের সংজ্ঞা বা অনুঘটক সম্পর্কে আমাদের কম বেশি তো ধারণা আছে। যে সমস্ত রাসায়নিক যৌগ রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার হার বাড়িয়ে দেয়, কিন্তু বিক্রিয়া শেষে নিজেরা অপরিবর্তিত থাকে, তাদেরকে অনুঘটক বলে, তাই তো? যেমন KClO3 থেকে যখন পটাশিয়াম ক্লোরাইড অক্সিজেন তৈরি হয় তাপ বিয়োজনে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অনুঘটক হিসেবে কাজ করে। ফলে বিভিন্ন পদার্থ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার উপস্থিত থেকে বিক্রিয়া হার বাড়িয়ে দেয়, তাদের এই ধর্মটাকে বলা হয় অনুঘটকীয় ধর্ম। এই অনুঘটকীয় ধর্ম কিন্তু সন্ধিগত মৌল বা ডিপ্লম মৌলগুলোর বর্তমান আমরা সেই বিষয়টা নিয়ে একটা ধারণা তৈরি করার চেষ্টা করব, যে ডিপ্লম মৌলগুলোর কীরকম অনুঘটকীয় ধর্ম এবং তারা কিভাবে অনুঘটক হিসাবে ক্রিয়াকৌশলটা সম্পন্ন করে। তো প্রথমে আমরা জানা দরকার যে এদের অনুঘটকীয় ধর্মের কারণ কি, কেন এরা অনুঘটক হিসাবে কাজ করতে পারে। ঠিক আছে, তো মনে রাখবে এরা কিন্তু একাধিক জারণ স্তর বা পরিবর্তনশীল জারণ স্তর দেখায়। আমরা এটা পড়েছি, পরিবর্তনশীল জারণ স্তর বা একাধিক জারণ স্তর বর্তমান। ঠিক আছে, আর কি, এদের ফাঁকা ডি অরবিটাল থাকে, ফাঁকা ডি অরবিটাল, আর এদের পৃষ্ঠতলীয় ক্ষেত্রফল বেশি, পৃষ্ঠতলীয় ক্ষেত্রফল বেশি। এই সমস্ত কারণের জন্য কিন্তু কি করে এরা অনুঘটক হিসাবে কাজ করতে পারে। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে সন্ধিগত মৌল বা ডিপ্লম মৌলগুলোর অনুঘটকীয় ধর্ম আছে। কেন বলো তো, কেন এরা অনুঘটক হিসাবে কাজ করতে পারে? কারণ এদের পরিবর্তনশীল বা এরা একাধিক জারণ স্তর প্রদর্শন করতে পারে, আর এদের ফাঁকা ডি অরবিটাল বর্তমান, সেই সঙ্গে এদের পৃষ্ঠতলীয় ক্ষেত্রফল অনেক বেশি হয়। এ সমস্ত কারণের জন্য এরা অনুঘটক হিসাবে কাজ করতে পারে। যেমন উদাহরণ, যেমন হেবার পদ্ধতিতে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া তৈরি হয়। হেবার পদ্ধতির নাম শুনেছ নিশ্চয়ই, বাণিজ্যিকভাবে অ্যামোনিয়া প্রস্তুতির যে পদ্ধতিটা, কমার্শিয়াল প্রসেস, এক্ষেত্রে কিন্তু আয়রন আর মলিবডিনাম অনুঘটক হিসাবে কাজ করে। আমরা আরেকটা উদাহরণ যদি দেখি, স্পর্শ পদ্ধতিতে সালফুরিক অ্যাসিড তৈরি হয়। সালফুরিক অ্যাসিড তৈরি করার যে বিক্রিয়াটা স্পর্শ পদ্ধতিতে, এক্ষেত্রে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড বা প্লাটিনাম অনুঘটক হিসাবে কাজ করে। সুতরাং বিভিন্ন বিক্রিয়ায় যে সন্ধিগত মৌল বা ডিপ্লম মৌলগুলো কিন্তু অনুঘটক হিসাবে কাজ করে, আর এদের অনুঘটক হিসাবে কাজ করার কারণও আছে। কারণ এরা পরিবর্তনশীল বা একাধিক জারণ স্তর দেখাতে পারে, এদের ফাঁকা ডি অরবিটাল থাকে এবং এদের পৃষ্ঠতলীয় ক্ষেত্রফল অনেক হয়। এবার আমরা কৌশলটা দেখব যে এরা কীভাবে অনুঘটকের ক্রিয়াটা সম্পন্ন করে। আমরা এদের ক্রিয়া কৌশল দেখব, অনুঘটকীয় ক্রিয়া কৌশল। তো একাধিক কৌশল বর্তমান আছে, একাধিক কৌশল আছে। আমরা তার মধ্যে একটা কৌশল নিয়ে একটু কথা বলবো, যে এরা যেহেতু পরিবর্তনশীল, তাহলে আমরা কি দেখলাম, এরা পরিবর্তনশীল জারণ স্তর দেখায়, পরিবর্তনশীল জারণ স্তর। ফলে এরা কী করে বলো তো, এরা রাসায়নিক বিক্রিয়া চলার সময় এরা বিভিন্ন জারণ স্তরে
অস্থায়ী বিভিন্ন জারণ স্তরে এরা কী করে অস্থায়ী অন্তর্বর্তী যৌগ তৈরি করে, অন্তর্বর্তী যৌগ গঠন করে। ঠিক আছে, এর ফলে কি হয় বিকল্প পথে বিক্রিয়াটা ঘটে, বিকল্প পথে বিক্রিয়া ঘটে, কম সক্রিয়করণ, কম সক্রিয়করণ শক্তি সম্পন্ন বিকল্প পথে, কম সক্রিয়করণ শক্তি সম্পন্ন, কম সক্রিয়করণ শক্তি সম্পন্ন বিকল্প পথে বিক্রিয়াটা ঘটে। বোঝা গেছে নিশ্চয়ই? কম সক্রিয়করণ সম্পন্ন বিকল্প পথে বিক্রিয়াটা ঘটে, আর এর ফলে কি হয় বিক্রিয়ার হার ত্বরান্বিত হয়, বিক্রিয়ার হার ত্বরান্বিত হয়। বোঝা গেছে? তাহলে টেকনিকটা আমরা কি দেখলাম বলো তো, এদের ক্রিয়া কৌশলের টেকনিক। যেহেতু এরা একাধিক জারণ স্তর দেখাতে পারে, ফলে এরা কি করবে, এরা বিভিন্ন জারণ স্তরে অস্থায়ী অন্তর্বর্তী যৌগ তৈরি করবে, আর ওই অস্থায়ী অন্তর্বর্তী যৌগ তৈরির মাধ্যমে এরা বিক্রিয়াটা সম্পন্ন করবে। ফলে বিভিন্ন অস্থায়ী অন্তর্বর্তী যৌগ তৈরির ক্ষেত্রে এরা সেই পথটাই অবলম্বন করে যে পথে ঘটলে পরে কম সক্রিয়করণ শক্তি দরকার হয়। আমরা ওরকম একটা কৌশল দেখব, মনে থাকবে নিশ্চয়ই। তাদের আরেকবার বলছি যে অনুঘটক হিসাবে এরা যে ক্রিয়া কৌশল সম্পন্ন করে তাদের টেকনিকটা কী। যেহেতু এরা একাধিক জারণ স্তর এদের অ্যাভেলেবেল, ফলে এরা একাধিক জারণ স্তরে অন্তর্বর্তী অস্থায়ী যৌগ গঠন করে এবং সেই পথটাই এরা অনুসরণ করে যে পথে ঘটলে পরে কম সক্রিয়করণ শক্তি দরকার হয়। ফলে কম সক্রিয়করণ শক্তি দরকার হয়, বিক্রিয়ার হার ত্বরান্বিত হয়। আমরা এটা যদি গ্রাফিক্যালি দেখার চেষ্টা করি তাহলে দেখি অনুঘটক ব্যবহার না করলে আর অনুঘটক ব্যবহার করলে শক্তির কীরকম পরিবর্তন হয়। দেখো, এটা হলো বিক্রিয়ার অগ্রগতি, বিক্রিয়ার অগ্রগতি, আর এটা হলো শক্তি। আমরা গ্রাফিক্যালি একটু জিনিসটা বোঝার চেষ্টা করব। আর আমরা ধরে নিলাম এ থেকে বি একটা বিক্রিয়া সম্পন্ন হচ্ছে। ঠিক আছে, আমরা দেখব এখানে এ আছে, এটা এ, এখান থেকে বি তৈরি হলো এবং এই বিক্রিয়াটা সম্পন্ন করার জন্য এতটা শক্তি দরকার হলে এই শক্তিটাকে বলা হয় সক্রিয়করণ শক্তি, অ্যাক্টিভেশন এনার্জি। ঠিক আছে, আমরা যদি অনুঘটক ব্যবহার না করি তাহলে এই যে শক্তিটা, এই শক্তিটা কিন্তু কি, এই শক্তিটা হলো অনুঘটক ছাড়া প্রয়োজন হবে, অনুঘটক ছাড়া। কিন্তু আমরা এই বিক্রিয়াটাতেই যদি অনুঘটক ব্যবহার করি তাহলে বিক্রিয়াটা কিন্তু বিকল্প পথে বিক্রিয়াটা ঘটবে, বিকল্প পথে বিক্রিয়াটা ঘটবে এবং এক্ষেত্রে যে শক্তি দরকার হবে সেটা হলো এইটুকু শক্তি দরকার হবে, এটা হলো অনুঘটক দ্বারা, অনুঘটক দ্বারা। বোঝা গেছে? সুতরাং অনুঘটক যদি ব্যবহার না করি তাহলে এতটা সক্রিয়করণ শক্তি অর্জনের দরকার হবে। আবার এই বিক্রিয়াটায় যদি আমরা অনুঘটক ব্যবহার করি তাহলে এইটুকু সক্রিয়করণ শক্তি দরকার হবে, কারণ অনুঘটক ব্যবহার করলে বিক্রিয়াটা বিকল্প পথে বিক্রিয়াটা ঘটবে, যে পথে বিক্রিয়াটা ঘটলে কম সক্রিয়করণ শক্তি দরকার হয়। আমরা যদি এরকম দেখি, যেমন মনে করো সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখো, সালফার ডাইঅক্সাইডের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া যে সালফার ট্রাইঅক্সাইড তৈরি হয়, এখানে আমরা কি করি, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড অনুঘটক ব্যবহার করা হয়। আমরা এই বিক্রিয়াটাতে কৌশলগত দিকটা দেখব, কিভাবে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড এই বিক্রিয়াটাকে সম্পন্ন করে। বোঝা গেছে তো কিভাবে এই বিক্রিয়াটাকে সম্পন্ন করে? এই গ্রাফটা একদম ক্লিয়ার, লেখচিত্র থেকে আন্দাজ করতে পারছো অনুঘটক ব্যবহার না করলে কতটা শক্তি দরকার হবে, অনুঘটক ব্যবহার করলে অনেক কম শক্তি দরকার হয়। সে কারণে অনুঘটক রাসায়নিক বিক্রিয়া হারকে বাড়িয়ে দেয়, কারণ বিকল্প পথে বিক্রিয়াটা ঘটায়, যে পথে বিক্রিয়াটা ঘটলে কম সক্রিয়করণ শক্তি দরকার হবে। বোঝা গেছে? বলো তো এই বিক্রিয়াটা কিভাবে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড সম্পন্ন করে? দেখো কৌশলটা দেখাচ্ছি। প্রথমে সালফার ডাইঅক্সাইডের সঙ্গে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডের বিক্রিয়ায় সালফার ট্রাইঅক্সাইড তৈরি হয়, আর ভ্যানাডিয়াম টেট্রাঅক্সাইড, ভ্যানাডিয়াম তার জারণ সংখ্যার পরিবর্তন ঘটালো +5 থেকে +4, কারণ এর জারণ সংখ্যার অ্যাভেলেবেল, একাধিক জারণ স্তর আছে। তারপরে কি হলো, ভ্যানাডিয়াম যে
প্লাস জারণ স্তর এটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে আবার আগের অবস্থায় ফিরে আসলো। এইভাবে সে নিজের জারণ সংখ্যার পরিবর্তন ঘটিয়ে এই বিক্রিয়াটাকে সম্পন্ন করলো। ফলে অনুঘটকগুলো এভাবে রাসায়নিক বিক্রিয়াকে সম্পন্ন করে। আমরা আরেকটা উদাহরণ যদি দেখি, অনুঘটকীয় ক্রিয়ার আরেকটা উদাহরণ, তো তোমরা বলতে পারবে এই ধরনের অনুঘটকীয় ক্রিয়ায় আমি যদি বলি, বলো তো স্পর্শ পদ্ধতিতে সালফুরিক অ্যাসিড প্রস্তুতির সময় অনুঘটক হিসাবে কি ব্যবহার করা হয়? থার্ড কোশ্চেন, স্পর্শ পদ্ধতিতে সালফুরিক অ্যাসিড প্রস্তুতিতে অনুঘটক হিসাবে আমরা কি ব্যবহার করি? আমরা চলে আসি আরেকটা কৌশল যদি দেখি, দেখো এই যে আয়োডাইডের সাথে বিক্রিয়ায় আয়োডিন এবং সালফেট আয়ন, পারসালফেটের বিক্রিয়ায় সালফেট আয়ন তৈরি হয়। এখানে আয়রন অনুঘটক হিসাবে কাজ করে। এই বিক্রিয়াটার কৌশলটা যদি আমরা দেখি, আয়রন অনুঘটক হিসাবে কীভাবে বিক্রিয়াটাকে সম্পন্ন করে, তো প্রথমে দেখবে পারসালফেট আয়নের সঙ্গে আয়রনের বিক্রিয়া হয় এবং আয়রন তার নিজের জারণ সংখ্যার পরিবর্তন ঘটিয়ে বিক্রিয়াটাকে সম্পূর্ণ করে, নিজে +2 বিজারিত হয়। পরের ধাপে যে আয়োডিনের সাথে Fe+2 এর বিক্রিয়ায় আয়োডিনকে বিজারিত করবে এবং নিজে +3 আবার, এইভাবে আয়রন তার নিজের জারণ সংখ্যার পরিবর্তন ঘটিয়ে বিক্রিয়াটাকে সম্পন্ন করে। সুতরাং যে সমস্ত যৌগ রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়া হারকে বাড়িয়ে দিয়ে নিজেরা বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে তাদের বলে অনুঘটক। এই অনুঘটকীয় ধর্ম কিন্তু সব পদার্থের থাকে না, সব মৌলের থাকে না। সন্ধিগত বা ডিপ্লক মৌলগুলোর কিন্তু অনুঘটকীয় ক্ষমতাটা আছে। কেন? কারণ এদের একাধিক জারণ স্তর বর্তমান, ফাঁকা ডি অরবিটাল বর্তমান, পৃষ্ঠতলীয় ক্ষেত্রফল অনেক, এই সমস্ত বৈশিষ্ট্যের অধিকারী হয় এরা কিন্তু বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া অনুঘটক হিসাবে কাজ করে। এবং অনুঘটক হিসেবে ক্রিয়ার কৌশল যে আমরা দেখলাম, এরা সে বিকল্প পথে বিক্রিয়াটা ঘটায় যে পথে বিক্রিয়াটা ঘটলে পরে কম সক্রিয়করণ শক্তির দরকার হয়। চুম্বকীয় ধর্ম, অর্থাৎ যে সন্ধিগত বা ডিপ্লক মৌলগুলো, এই ডিপ্লক মৌলগুলোর আমরা চৌম্বক ধর্ম নিয়ে আলোচনা করব। তো ডিপ্লক মৌলগুলোর চৌম্বক ধর্ম বলার আগে অন্তত কোনো একটা পদার্থর চৌম্বক ধর্ম কেন সৃষ্টি হয় সেটা সম্পর্কে আমরা একটু ছোট্ট দিয়ে একটা কথা বলে নিই, তাই তো? যে একটা পদার্থকে যদি চৌম্বক ক্ষেত্রে রাখা যায় তাহলে সেই চৌম্বক ক্ষেত্রে তার আচরণের উপর ভিত্তি করে আমরা পদার্থের চৌম্বক ধর্ম বলে থাকি। কোনো পদার্থ যদি চৌম্বক দ্বারা আকৃষ্ট হয় তার সেই ধর্মটাকে প্যারাম্যাগনেটিক বলা হয়, যদি বিকর্ষিত হয় তাহলে সেই ধর্মটাকে ডায়াম্যাগনেটিক ধর্ম বলা হয়। আর যদি তীব্রভাবে আকৃষ্ট হয়, আর যে সমস্ত পদার্থকে চুম্বকে পরিণত করা যায় তাদেরকে বলা হয় ফেরোম্যাগনেটিক। যেমন আয়রন, কবাল্ট, নিকেল, এরা চুম্বক দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয়, এদেরকে আবার চুম্বকে পরিণত করা যায়, চুম্বকের কাছে নিয়ে আসলে এদের মধ্যে স্থায়ী চুম্বকত্বের সৃষ্টি হয়, এই পদার্থগুলোকে বলা হয় ফেরোম্যাগনেটিক। তো কোন একটা পদার্থের চৌম্বক ধর্ম সৃষ্টির কারণটা আমরা একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা জানি পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো প্রদক্ষিণ করে এবং ইলেকট্রনের দু ধরনের গতি আছে। একটা হলো তাদের যে গতিজনিত নিউক্লিয়াসের চারপাশে তারা আবর্তন করে, আবর্ত গতি, আর একটা হলো নিচ অক্ষের চারিদিকে লাটিমের মতন পাক খায় যাকে বলা হয় ঘূর্ণন গতি। এবং যেহেতু ইলেকট্রন চার্জযুক্ত পার্টিকেল, ফলে এই দুই ঘূর্ণনের জন্য প্রত্যেকটা ইলেকট্রন একটা ক্ষুদ্র চৌম্বকের নিয়ে আচরণ করে এবং এর চৌম্বক ভ্রামকের সৃষ্টি করে। সেই সঙ্গে আমরা এটাও জানি কোনো অরবিটালে কিন্তু দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না। ফলে একই অরবিটালে যদি দুটো ইলেকট্রন থাকে তাহলে একটার দ্বারা সৃষ্ট চৌম্বক ভ্রামক অন্যটার দ্বারা সৃষ্ট চৌম্বক ভ্রামক দ্বারা প্রশমিত হয়। ফলে সামগ্রিকভাবে এর কোনো নিট চৌম্বক ভ্রামক পাওয়া যায় না। তখন সে কী করবে? ডায়াম্যাগনেটিক ধর্ম দেখাবে। সুতরাং কোনো পদার্থের ডায়াম্যাগনেটিক ধর্ম দেখাবার পিছনের কারণ হলো ওই পদার্থের মধ্যে উপস্থিত যুগ্ম ইলেকট্রন। অর্থাৎ কোনো পদার্থের কোনো সিস্টেমে যদি যুগ্ম ইলেকট্রন, জোড়া জোড়া ইলেকট্রন থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা ডায়াম্যাগনেটিক ধর্ম দেখাবে। কিন্তু কোনো পরমাণুতে যদি কোনো অরবিটালে একটাই ইলেকট্রন যদি বর্তমান থাকে, কোনো অরবিটালে যদি একটাই ইলেকট্রন বর্তমান থাকে, তাহলে এর দ্বারা সৃষ্ট চৌম্বক ভ্রামক ওই পরমাণুর মধ্যে অন্য কোনো ইলেকট্রন দ্বারা আর প্রশমিত হবে না। ফলে এর একটা নির্দিষ্ট চৌম্বক ভ্রামকের মান পাওয়া যাবে। এরকম সমস্ত পরমাণুর চৌম্বক ভ্রামকের সমষ্টি হলো ওই পদার্থটার চৌম্বক ধর্ম। সুতরাং কোন একটা পদার্থের চৌম্বক ধর্ম দেখাবার পিছনে আমরা কি দেখলাম? নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রন প্রদক্ষিণ করে তার দু ধরনের গতি আছে, আবর্ত গতি আর ঘূর্ণন গতি, এবং এই ধরনের গতির সৃষ্টির ফলে সে চৌম্বক ধর্ম সৃষ্টি করে।
যদি বিজোড় ইলেকট্রন উপস্থিত থাকে তাহলে একটা নির্দিষ্ট চৌম্বক ভ্রামকের মান পাওয়া যাবে, আর যদি যুগ্ম ইলেকট্রন জোড়া ইলেকট্রন উপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো চৌম্বক ধর্ম পাওয়া যাবে না, তার সেই ধর্মটাকে বলা হবে ডায়াম্যাগনেটিক। আমরা এই জিনিসটা যদি ডি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে পর্যবেক্ষণ করি, পর্যালোচনা করি, তাহলে কি হবে বলো তো? আমরা পড়েছি ইলেকট্রন বিন্যাসে বেশিরভাগ ডি ব্লক মৌল, প্রায় সবগুলোরই ডি অরবিটালে কি থাকে? অযুগ্ম ইলেকট্রন উপস্থিত থাকে। ফলে ডি ব্লক মৌলগুলো কিন্তু বেশিরভাগ এদের আয়ন বা এদের দ্বারা গঠিত যৌগ প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। বোঝা গেছে তো নিশ্চয়ই যে সন্ধিগত বা ডি ব্লক মৌলগুলোর ডি অরবিটালে কিন্তু আংশিক ভর্তি থাকে, অর্থাৎ বিজোড় ইলেকট্রন উপস্থিত থাকে। আর এই ধরনের বিজোড় ইলেকট্রনের উপস্থিতির ফলেই এরা যে আয়ন তৈরি করে বা এরা যে যৌগগুলো তৈরি করে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্যারাম্যাগনেটিক ধর্ম হয়। আমরা সেই চৌম্বক ভ্রামকের মান নির্ণয় করব। এই দুই গতির ফলে চৌম্বক ভ্রামকের সামগ্রিক মান যে আমরা পাই এই ফর্মুলা দ্বারা হয় L+1। ঠিক আছে, যেখানে এসকে বলা হয় ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার সমষ্টি আর এলকে বলা হয় তাদের অরবিটাল কোয়ান্টাম সংখ্যার সমষ্টি। মনে থাকবে, এস হলো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার সমষ্টি আর এল হলো তাদের অরবিটাল কোয়ান্টাম সংখ্যার সমষ্টি, এবং এই দুটো সমষ্টি হলো সামগ্রিক চৌম্বক ভ্রামক, এবং চৌম্বক ভ্রামকের একক হলো বর ম্যাগনেটন। বোঝা গেছে নিশ্চয়ই। আমরা যদি 3D সিরিজটার কথা বিবেচনা করি, 3D সিরিজের ক্ষেত্রে যে অ্যাঙ্গুলার তাদের যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের মান, মনে রাখবে যে ইলেকট্রনের দু ধরনের কৌণিক ভরবেগের সৃষ্টি হয়, একটা হলো অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর একটা হলো স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। নিজের অক্ষের দিকে ঘোরার জন্য স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম আর নিউক্লিয়াসের চারপাশে ঘোরার জন্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। 3D সিরিজের ক্ষেত্রে, স্পেশালি 3D সিরিজের ক্ষেত্রে তাদের যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের মান পারিপার্শ্বিক পরমাণু দ্বারা অনেকটাই প্রশমিত হয়। বোঝা গেছে কথাটা? আবার বলছি, 3D সিরিজের মৌলগুলো আছে না, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত, এদের যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের মান পারিপার্শ্বিক পরমাণুগুলো দ্বারা অনেকাংশে প্রশমিত হয়। সে কারণে তাদের চৌম্বক ভ্রামক গণনার ক্ষেত্রে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের মানটা বিবেচনা করা হয় না, এবং তাদের ক্ষেত্রে এল এর মান 0 ধরা হয়। কাজে 3D সিরিজের ক্ষেত্রে যদি এল এর মান 0 ধরা হয় তাহলে ফর্মুলাটা কি দাঁড়াবে? S+1 Bm। ঠিক আছে, এক্ষেত্রে আবার তাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা এটা সমান আবার n ইন্টু এস, যেখানে n হলো বিজোড় ইলেকট্রন সংখ্যা, ভীষণ ভালো করে মনে রাখবে, বিজোড় ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, আর এসের মান এটা হলো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা যার মান ½ ফলে এই মান দুটো যদি এখানে বসিয়ে দেওয়া যায় তাহলে আমরা কি পাবো? 4 ইন্টু n/2 প্লাস 1 Bm সমান n ইন্টু n+2 Bm। সুতরাং 3D সিরিজের যে মৌলগুলো আছে বা সন্ধিগত মৌলগুলো তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মুলাটা দিয়ে চৌম্বক ভ্রামকের মান গণনা করে থাকি। বোঝা গেছে? এক্ষেত্রে n কি? বিজোড় ইলেকট্রন সংখ্যা, এবং এই সূত্রটাকে বলা হয় স্পিন অনলি ফর্মুলা। স্পিন অনলি ফর্মুলা। ধারণা তৈরি হলো? বোঝা গেছে? তাহলে সন্ধিগত মৌলগুলোর কিন্তু বেশিরভাগই প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে, আর তারাই প্যারাম্যাগনেটিক ধর্ম দেখাবে যাদের বিজোড় ইলেকট্রন উপস্থিত থাকবে। আমরা এরকম 2-1টা আয়নের প্যারাম্যাগনেটিক ধর্ম গণনা করব, তাদের চৌম্বক ভ্রামকের মান কত হচ্ছে। বুঝা গেছে? যেমন দেখো, আমরা যদি গণনা করি আয়রন +3, এর চৌম্বক ভ্রামকের মান কত হবে? অনেকটা সহজ হওয়া উচিত, একদম সোজা একটা ফর্মুলা। আমরা ফর্মুলাটা লিখে রাখি, চৌম্বক ভ্রামক সমান √n ইন্টু n+2 Bm বর ম্যাগনেটন। তো বলো তো আয়রনের ক্ষেত্রে কত হবে? তাহলে আমাদের আয়রনে জানতে হবে আয়রনের ইলেকট্রন বিন্যাস কি? 3d5, ডিতে 5টা অরবিটাল, 5টা অরবিটালে 5টা ইলেকট্রন আছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে n এর মান কত? 5। আর n এর মানটা পেলে তো হয়ে গেল, কারণ এই ফর্মুলার মধ্যে একটাই রাশি n আছে। তাহলে সেক্ষেত্রে চৌম্বক ভ্রামকের মান কত হবে?
5 প্লাস 2 বিএম সমান 35 বিএম। বলো জিঙ্কের ক্ষেত্রে বলো তো তাহলে কত হবে? জিঙ্ক প্লাস 2 3d10 বলো তো কত হবে? বুঝে গেছি? জিঙ্কের ক্ষেত্রে বলতে পারবে? এই প্রশ্নটার উত্তর তৈরি করবে জিঙ্ক প্লাস 2 এর চৌম্বক ভ্রামকের মান কত। কোনো অসুবিধা বলো? তাহলে বিভিন্ন মৌলগুলো যে আছে বিভিন্ন মৌলগুলোর ক্ষেত্রে আমরা এরকম চৌম্বক ভ্রামকের মান বের করতে পারি। আমরা যদি দেখি যে ম্যাঙ্গানিজ প্লাস 2 এর চৌম্বক ভ্রামকের মান কত হবে? আমরা যদি দেখি কপার প্লাস 2 কত? 3d9 বলো তো চৌম্বক ভ্রামকের মান কত হবে? তাহলে আমাকে বিজোড় ইলেকট্রন সংখ্যা বের করতে হবে। ডিতে কটা আছে? 9টা আছে। 1 2 3 4 5 6 7 8 9 n এর মান 1। সুতরাং এই ক্ষেত্রে চৌম্বক ভ্রামক কত হবে? তাহলে √1 × 1 + 2 bm। বোঝা গেছে? কোনো অসুবিধা বলো? তোমরা বলতে পারবে যে 3D যে সিরিজটা আছে 3D সিরিজের মধ্যে m+2 কোন আয়নটার, আবার বলছি 3D সিরিজের +2 কোন আয়নের চৌম্বক ভ্রামক সর্বোচ্চ? উত্তরটা তৈরি করবে 3D সিরিজের m+2 আয়নের কোন আয়নটার চৌম্বক ভ্রামক সর্বোচ্চ। বুঝতে পেরেছ? তাহলে চৌম্বক ভ্রামকের মান মোটামুটি যদি তোমরা একটা রাফ, আবার আমি বলছি এটা একদম পারফেক্ট নয়, আন্দাজ করতে পারি, আমরা গণনা না করেও আন্দাজ করতে পারি। ডিতে যদি একটা ইলেকট্রন অর্থাৎ বিজোড় ইলেকট্রন সংখ্যার সাথে চৌম্বক ভ্রামকের একটা সম্পর্ক আমরা এরকম আন্দাজ করতে পারি। কীরকম? এন এর মান যদি 1 হয় তাহলে 1.73 এর কাছাকাছি হয়, কিন্তু একজ্যাক্ট নয়। বারবার আমি বলছি একজ্যাক্ট নয়, আমরা আন্দাজ করতে পারি কোনো গণনা ছাড়াই। 2 যদি হয় তাহলে প্রায় 2.8784 এরকম হয়। বিজোড় ইলেকট্রন সংখ্যা 3 হলে 3.88 এর কাছাকাছি হওয়ার চেষ্টা, 4 হলে দেখা গেছে 4.92 এরকম কাছাকাছি আসবে, 5 হলে 5.95 এর মতন হবে, আবার 4 হলে তো উল্টা দিকে যাবে। বোঝা গেছে? ফলে এরকম একটা, আমরা আবার বলছি এটা একদম পারফেক্ট নয়, এটা একটা আমরা আন্দাজ করতে পারি। ফলে এমসিকিউর ক্ষেত্রে মানগুলো ডিফারেন্স যদি খুব বেশি থাকে তাহলে আমরা গণনা না করে এই মানটাকে আন্দাজ করতে পারি। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে এটা ভীষণ ইম্পর্টেন্ট, খুব চৌম্বক ধর্ম খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিকের জন্য সাংঘাতিক ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছ? পারমাণবিক বোমার মতন এখান থেকে কোশ্চিন থাকতেই হবে, উপায় নেই। আর কোশ্চিনটা খুব সহজ, দেখতেই পাচ্ছ স্পিনলি ফর্মুলা, সেই ফর্মুলা বিজোড় ইলেকট্রন সংখ্যার মানটা বসিয়ে দিলে আমরা কত সহজে চৌম্বক ভ্রামকের মান বের করতে পারি বলো তো। ফলে এখান থেকে নম্বরটা কিন্তু কিছুতেই ছাড়া যাবে না, যে কোনো পরীক্ষায় চৌম্বক ভ্রামক থেকে কোশ্চিন থাকবেই। বোঝা গেছে তো? মনে থাকবে আমার কথা, চৌম্বক ভ্রামক থেকে কোশ্চিন কিন্তু থাকবেই। বুঝতে পেরেছ? আর এই কোশ্চিন নম্বরটা হাতছাড়া করা যাবে না। এবার বলো তো, আমি লাস্ট কোশ্চিন যদি বলি আজকে, এই লাস্ট কোশ্চিনটার উত্তর কীরকম হবে? যেমন মনে করো এম একটা ধাতু আছে, ঠিক আছে, এম ধাতু চৌম্বক ভ্রামক বলে দিয়েছে। চৌম্বক ভ্রামক কত বলেছে? √15 bm। তাহলে বলো তো ওই ধাতুটার বিজোড় ইলেকট্রন সংখ্যা কত? বোঝা গেছে? তাহলে একটা ধাতুর আয়নের চৌম্বক ভ্রামকের মান √15 bm। তাহলে ওই ধাতুটার মধ্যে, পরমাণুটার মধ্যে বিজোড় ইলেকট্রন সংখ্যা কত? তাহলে কোনো একটা পদার্থ যে সন্ধিগত মৌলগুলোর বিজোড় ডি অরবিটালে বিজোড় ইলেকট্রন থাকার জন্য কিন্তু এরা প্যারাম্যাগনেটিক ধর্ম দেখায়। আয়রন, কপার, নিকেলকে চুম্বকে পরিণত করা যায় বলে এদের প্যারাম্যাগনেটিক বলে। যাদের বিজোড় ইলেকট্রন থাকে না তাদের জোড় ইলেকট্রনের উপস্থিতি ফলে ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। ঠিক আছে? সেই সঙ্গে মনে রাখবে 3D সিরিজের যে মৌলগুলো আছে এদের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের মান পারিপার্শ্বিক পরমাণু দ্বারা প্রশমিত হয়। এদের চৌম্বক ধর্ম গণনার ক্ষেত্রে সেটা বিবেচনা করা হয় না, কেবলমাত্র স্পিনলি ফর্মুলা দিয়ে এদের চৌম্বক ভ্রামকের মান গণনা করা হয়। সুতরাং আজকের ক্লাসে আমরা 3-4টা টপিকস নিয়ে আলোচনা করলাম। প্রমাণ, তড়িৎদ্বার বিভব খুব ইম্পর্টেন্ট, অনুঘটকীয় ধর্ম, সেই সঙ্গে চৌম্বক ধর্ম। আমার মনে হয় বুঝতে পেরেছ তো? অসুবিধার কোনো জায়গা নেই, বোঝাবার চেষ্টা করেছি। বুঝতে পেরেছ? অবশ্যই কমেন্টস করবে, অবশ্যই এটা যাতে ভুল না হয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর অবশ্যই কমেন্টস করে জানাবে ক্লাসটা কেমন লাগলো। ভালো করে ক্লাসটাকে ফলো করবে, মনে রাখার চেষ্টা করবে, এই প্রত্যাশা রেখে আজকে এখানে ক্লাস শেষ করছি।